রাজা মানেই তার রাজত্ব আছে, আছে প্রজারা। তবে বাবর রাজা হয়েছেন কিন্তু কোনো রাজত্ব নেই, তার কোনো প্রজাও নেই, আছে শুধুই সিংহাসন। যার সাথে তার দেশ নিয়ে লড়াই সেই কোহলি আজ শুধু রাজত্বই করছেন না, রীতিমতো রাজাদের রাজা হয়ে বসে আছেন। সেখানে কোথায় আছেন এক সময়ে সমান প্রতিদ্বন্দ্বিতা করা বাবর আজম। ২০১৬ সালে দুজনের অভিষেক। একজন খেলেছেন ১২৩টি টেস্ট, অন্যজন মাত্র ৫০টি। রানের চাকা একজনের ঘুরতে ঘুরতে চলে গেছে টেকনাফ থেকে তেতুলিয়া, অন্যজন বসে আছেন ৩৮০০ রান নিয়ে। তবে দুজনের গড় এখনও খুব কাছাকাছি। বাবর আজম ৪৫ গড়ে ৯টি শতক আর কোহলি ৪৬.৮৫ গড়ে ৩০টি শতক। এই গল্প তুলনার জন্য এখন আর চলে না। আপনার জাপান ড্রিম, আমাদের গাইডেন্স, আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিবার তবে বাবরের যে সামর্থ্য ছিল তার পুরোপুরি ব্যবহার তিনি করতে পারেননি, এই চিত্র একদম পরিষ্কার। যে চিত্র কিছুটা শান্তি দিতে পারে তা হলো মোট টেস্টের ব্যবধান। ২০১৬ থেকে এই পর্যন্ত পাকিস্তান প্রায় ২০-২৫টি টেস্ট কম খেলেছে ভারতের তুলনায়। কিন্তু যা আপনাকে চমকে দিবে তা হলো অভিষেকের পর যেখানে বাবর প্রায় ৪০% ম্যাচ থেকে বাদ পড়েছেন কিংবা খেলতে পারেননি, সেখানে কোহলি প্রায় সবগুলো ম্যাচই খেলেছেন অভিষেকের পর থেকে। ২০২১-২২ সালে ৩ ফরম্যাটেই বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান নিজেকে হারিয়ে ফেলেছেন ২০২৩-এর দিকে। সে সময় স্কোয়াডে থেকেও দলে সুযোগ পাননি বাবর। পাশাপাশি অধিনায়কত্ব ছেড়ে দেন, আবার বড় রানও করতে পারছিলেন না। তবে বাবর আবার ফিরতে শুরু করেন ২০২৪-এ। একটা কথা বলে রাখা ভালো, বাবরকে নিয়ে এত আলোচনা হওয়ার কারণ তিনি নিজেই। দর্শকের কাছে তথা সবার কাছে নিজেকে এত উপরে নিয়েছেন যা তার উপর চাপ তৈরি করেছে। সব চাপ সামলে বাবর এখন যেন কিছুটা হালকা। অনেক দিন হলো কোহলির সাথে তুলনা নিয়ে আলাপ নেই কোথাও। এখন যেন তিনি নিজের মতো খেলছেন। তাই দেখার বিষয় সামনের সময়গুলোতে নিজেকে কোথায় নিয়ে যান। এবার যদি ভালো কিছু হয় তাহলে বিশ্ব ক্রিকেট বাবরকে মনে রাখবে, নয়তো কোহলির সাথে নাম মিশিয়ে অযাচিত সময় নষ্ট করেছে বলেই ধরে নিবে নিন্দুকেরা। আর বাংলাদেশ টেস্টে বাবরের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে কোচ সরফরাজ। সেই আভাসই যেন পাওয়া গেল অনুশীলনে, কারণ বাবর যখন ব্যাটিং অনুশীলন করছিলেন সরফরাজ বারবার তার দিকে খেয়াল করছিলেন।